সবাইকে স্বাগত, শুভেচ্ছা। আমরা আবার এসেছি আপনাদের সামনে। আমি রুবাইয়াত সারোয়ার, সাথে আছেন ফাহিম মাসুর এবং জ্যোতি রহমান। গত সপ্তাহে আমরা তিনজন আপনার বিএনপি এবং এনসিপির যে দলীয় ইশতেহার, এ- এটি নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। এতে দিয়ে বোঝা যায় যে এই ইশতেহারগুলো সম্পর্কে আম, এবং এর ভেতরের গল্পগুলো, তথ্যগুলো, উপাত্তগুলো এবং এটার কার্যকরণ সম্পর্কে জানার একটা বিশেষ চাহিদা রয়েছে। তো আমরা আজকে এসেছি আমাদের গত পর্বের আলোচনাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে আপনাদের সামনে। আপনারা যারা গত পর্বে আমাদেরকে শুনেছিলেন তারা জেনে থাকবেন যে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় সামনে নিয়ে এসেছিলাম। এক নম্বরে আমরা যেটা বলেছিলাম যে এই দলীয় ইশতেহারগুলো সাধারণত একটা সময়কে ধারণ করে। বিএনপির যে 31 দফা, সেটা 2019 থেকে 2023 সময়কালের প্রেক্ষাপটকে ধারণ করছে, যেখানে এনসিপির যে 24 দফা, সেটা মূলত আম, বর্তমান সময়কার প্রেক্ষাপট এবং গত 2024-এর 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটকে ধারণ করছে। আমরা আপনাদেরকে এটাও বলেছিলাম যে আমাদের দুটো প্রেসিডেন্টস আছে, বা শেখ মুজিবের 6 দফা এবং আপনার জিয়াউর রহমানের 19 দফা, সেটা নিয়েও আমরা কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যে আপনার শেখ মুজিবের 6 দফা, এটা প্রচণ্ড এফেক্টিভ ছিল এবং ওই সময়কার প্রেক্ষাপটে এটা যুগান্তকারী ছিল। আমরা এটাও বলছিলাম যে আপনার জিয়াউর রহমানের যে 19 দফা, সেখানে আপনার যেমনটি বলা ছিল যে আপনার উনি দেশের যে আহ, নিরক্ষরতা, সেই নিরক্ষরতাকে নিয়ে টার্গেট করবেন। তো সেটা একটা স্পেসিফিক অবজেক্টিভ একটা মেজার নিয়ে সেই 19 দফার রচনা, এবং সেখানে আরো অনেক কিছুই ছিল, কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিক ছিল যে এটা খুবই স্পেসিফিক। তো সেই প্রেক্ষাপটে আমরা আলোচনা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম যে বিএনপির 31 দফা এবং এনসিপির 24 দফা কতটা স্পেসিফিক। এটা থেকে আমরা কি বুঝতে পারি, দলগুলো কিভাবে দেশ পরিচালনা করতে চায় বা করার অভিপ্রায় ব্যক্ত করছে, সেটা আমরা কিভাবে বুঝতে পারি, সেটা আমরা আলোচনা করছিলাম। এবং একটা বিষয় আমরা আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে যে আহ, দলগুলোর ইশতেহারে আহ, তারা ক্ষমতায় গেলে কি করবে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু ক্ষমতায় না গেলে তারা কিভাবে দেশ পরিচালনায় সহায়তা করবে বা কিভাবে তারা দেশকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে কাজ করবে, সেটা খুব একটা স্পষ্ট নয়। তাহলে দলীয় ইশতেহার কি সবসময় ক্ষমতা কেন্দ্রিক হবে, নাকি সেটা সার্বিকভাবে আহ, দেশের আহ, জনগণের আপনার কল্যাণমুখী রাজনীতি কিভাবে হবে সেটাকে ব্যাখ্যা করবে? তো সেই প্রসঙ্গটাও আমরা তুলে নিয়ে আসছিলাম। তো জ্যোতি রহমান উনি আপনাদেরকে দেখাচ্ছিলেন তুলনামূলক চিত্র দুটো দলের, এবং সেখানে আমরা প্রথম পর্যায়ে ছিলাম, অর্থাৎ কনস্টিটিউশনাল রিফর্ম বা সংস্কার নিয়ে যে সমস্ত আলোচনা ছিল সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমি জ্যোতি রহমানকে আহ্বান জানাচ্ছি আমাদেরকে খুব সংক্ষেপে আহ, গত পর্বে আমরা যে আলোচনাটা করেছিলাম কনস্টিটিউশনাল রিফর্ম, সেটাকে একটু রিফ্রেশ করে আমাদেরকে এর পরবর্তী আরো দু তিনটি এরিয়া যেগুলো আছে এনসিপি এবং বিএনপির 31, 24 দফা এবং 31 দফায়, সেখানে আমাদেরকে নিয়ে যেতে। জ্যোতির রহমান, ওভার টু ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাই। ধন্যবাদ রুবায়াত। আম, আহ, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আহ, রুবায়াত যেটা বললেন সেটা যে ওভারঅল আমাদের কিছু আলোচনা ছিল যে আমাদের হিস্টোরিক্যাল প্রেসিডেন্টস শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের 6 দফা এবং 19 দফা। আম, সাথে আহ, ফাহিম অলসো বলেছিলেন যে এবং আমরা আলোচনা করেছিলাম যে এই দফাগুলি দে আর অল প্রোডাক্টস অফ দেয়ার ওন টাইম। সো সেটাই আর কি যে আহ, এখন আমাদের কারেন্ট কনটেক্সটে এই দফাগুলিতে আমরা কি দেখতে পাচ্ছি। সো স্ক্রিন কি দেখা যাচ্ছে পরিষ্কার, বাই দ্য ওয়ে? যাচ্ছে। যাচ্ছে, ওকে, ঠিক আছে। সো আমরা শুরু করেছিলাম কনস্টিটিউশন দিয়ে। সো কনস্টিটিউশন দিয়ে আমরা দেখেছিলাম যে বিএনপির 31 দফা, যেটা আর কি 2023-এ, মানে 2024-এর গত জুলাইয়ের অভ্যুত্থানের আগে, অনেক আগেই এটা অ্যানাউন্স করা হয়েছিল
সো বিএনপির 31 দফাতে অনেকগুলি দফা, মানে 1, 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে। সো দের ইজ এ লট অফ দিস পয়েন্টস ওয়ার অ্যাবাউট কনস্টিটিউশনাল রিফর্মস। সো বলেছিল যে এরকম যে তারা একটা কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন করবে, যাদের 2 বছরের মেয়াদ থাকবে, 2 বছরের মধ্যে তারা কনস্টিটিউশনকে রিফর্ম করবে। অ্যান্ড করে যে জিনিসগুলি তারা করতে চায় সেগুলি হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট, টার্ম লিমিট, আপার হাউস, ইলেকশন কমিশন রিফর্ম, অ্যান্ড সো অন। সো আ লট অফ দিস থিংস হ্যাভ অলরেডি বিন ডান। কনসেনসাস কমিশনের যে কাজগুলি হচ্ছে তাতে এগুলো অনেকগুলোই হয়ে গেছে। সো আমাদের কাছে আমাদের প্রশ্ন সেখানে ছিল যে তাহলে পরে বিএনপির এই দফাগুলি কি আদৌ এখন আর প্রাসঙ্গিক কিনা, বিকজ ইট সিমস টু আস দ্যাট যে দে আর নট রেলেভেন্ট। ফর এক্সাম্পল, টার্ম লিমিট, টার্ম লিমিটে তো একটা এগ্রিমেন্ট হয়েই গেছে যে ম্যাক্সিমাম 10 বছর কেউ প্রাইম মিনিস্টার হতে পারবেন। তাহলে পরে তো আর এই 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 দফাটার তো কোনো রেলেভেন্স, মানে এটা এখনো ইমপ্লিমেন্ট করা বাকি, কিন্তু এখানে তো এগ্রিমেন্ট হয়ে গেছে। ইন কন্ট্রাস্ট আমরা যদি এনসিপির দেখি, এনসিপির কনস্টিটিউশনাল রিফর্মে ছিল যে তাদের মেইন ইয়েটা ছিল যে সেকেন্ড রিপাবলিক অ্যান্ড নিউ কনস্টিটিউশন। কিন্তু সেই সেকেন্ড রিপাবলিক এবং নিউ কনস্টিটিউশনে কি থাকবে, অ্যাটলিস্ট দফাতে সেটা স্পেসিফিক্যালি বলার কিছু নেই। আম, এখান থেকে ফাহিমের একটা অবজারভেশন ছিল আই থিঙ্ক যে মেবি এনসিপি কুড হ্যাভ বিন এ বিট মোর অ্যাম্বিশাস। আই থিঙ্ক ফাহিম বোধহয় অন্যভাবে আপনি বোধহয় ক্যারেক্টারাইজ করছিলেন। আমার মনে আছে মানে আমি এটা ইন্টারপ্রিট করছিলাম অ্যাম্বিশাস, আপনি বোধহয় ইউ ইউজড সাম আদার ওয়ার্ড। আপনার মনে আছে কি বলছিলেন? ডিসরাপটিভ। ডিসরাপটিভ, ডিসরাপটিভ। ডিসরাপটিভ বলছিলেন। এবং হুম। আপনি জ্যোতি রহমান, আপনি যেটা বলছিলেন যে সেকেন্ড রিপাবলিক কি, এটা আপনি নিজে বুঝতে পারছেন না। হ্যাঁ, আমিও আমিও আসলে আমি সেটাও বলেছিলাম যে সেকেন্ড রিপাবলিক বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি। আপনি যদি এক মানে নন পলিটিক্যাল একজন চাকরিজীবীকে বলেন যে এরকম যে মানে আমার রাজনীতি হচ্ছে সেকেন্ড রিপাবলিক, উনি কি আপনার কথা বুঝবে যে সেকেন্ড রিপাবলিকটাতে কি হবে? এটা মানে ইউনো এইটাতে হোয়াট ইজ গোয়িং টু বি ডিফারেন্ট ফ্রম দ্য ফার্স্ট রিপাবলিক, বা ওয়াজন্ট ক্লিয়ার। আচ্ছা, এটা ছিল আমাদের গতকালকের, মানে গত সপ্তাহের কথা। আমি কি এরপর পরের স্লাইডটাতে যাব, রুবাইয়াত, জি নাকি জি, আমরা? আমি জাস্ট একটা পয়েন্ট আমার এই প্রসঙ্গে আসলো যে যদিও আমরা সেকেন্ড রিপাবলিক কি আম, আমাদের এনসিপির 24 দফা থেকে ক্লিয়ারলি বুঝছি না, কিন্তু খুব সম্ভবত গত সপ্তাহ 2 সপ্তাহ ধরে তাদের যে রেটরিক, এই রেটরিক থেকে কিছুটা আন্দাজ করা যায় যে তারা আসলে সেকেন্ড রিপাবলিক বলতে কি বুঝাতে চাচ্ছেন, যে আপনার 71 থেকে বেরিয়ে আসা, 24কে ধারণ করা, সেটাকে নিয়ে এগিয়ে যাওয়া। সো ইটস অলমোস্ট, ইট প্রবাবলি ফিলস লাইক যে আপনার 24কে ধারণ করে একটা নতুন দেশের রূপরেখা বাস্তবায়ন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। তো সেটা আসলে আম, এখানে প্রশ্ন আসতেই পারে যে আপনার আহ, আমরা যদি সবাই নিজ নিজ ভাবে ইন্টারপ্রিটেশন করতে চাই, তাহলে আসলে এটার প্রায়োগিক বাস্তবিকতা থাকে না। সেখানে অনেক ক্ষেত্রেই আপনার আপনি একভাবে ইন্টারপ্রিট করবেন, আমি একভাবে ইন্টারপ্রিট করব। এইটার কারণে আসলে এটার আম, আপনার রেলেভেন্স এবং স্ট্রেংথ দুটাই হয়তো দলের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে, ইনস্টেড অফ বিং আ বুন ফর দ্যাম। জি, জ্যোতি ভাই। নো, দ্যাট ইজ এ গুড পয়েন্ট আসলে, যে এই দফাগুলি, আইডিয়ালি এই দফাগুলি দে আর সাপোজ টু ক্ল্যারিফাই যে পার্টি স্ট্যান্ডস ফর এক্স ওয়াই জেড। এটা যদি এখন আমাদেরকে মানে এক একজন এক একভাবে ইন্টারপ্রিট করতে হয়, যেরকম যে আপনি আসলে কি বলতেছেন, আমি মনে করতেছি আপনি এটা বলছেন, ফাহিম মনে করতেছে আপনি এটা বলছেন, অ্যান্ড দেন উই আর নট অন দ্য সেম পেজ, তাহলে পরে তো আপনার দে আর নট অ্যাচিভিং হোয়াট দে আর সাপোজ টু অ্যাচিভ। So on that note, maybe if we go to the next slide, যেখানে আর কি um, we can think about few other things, যে মানে কনস্টিটিউশনের থেকে বার হয়ে ব্রডার ইস্যুস, সো জাস্টিস, রিকনসিলিয়েশন, প্লুরালিজম, অ্যান্ড 1971। হ্যাঁ, এই জিনিসগুলি নিয়ে চিন্তা করলে পরে আমরা আসলে দেখতে পাই যে আসলে দুইটা পার্টি হাউ দে স্ট্যান্ড অন ডিফারেন্ট থিংস। সো ফর এক্সাম্পল, এনসিপি তাদের প্রথম দফাতে বলেছে যে ট্রায়াল অফ পিলখানা, অ্যাবডাকশনস, মানে গুম খুনের ব্যাপারে, শাপলা এবং জুলাই ম্যাসাকার, এগুলির বিচার বিচার করা হবে।
দিস ওয়াজ দেয়ার কমিটমেন্ট। তারা আরো বলেছে যে ডাইভার্সিটি, হারমোনি, হ্যাঁ। অ্যান্ড দেন দে স্পেসিফিক্যালি মেনশনড যে বিভিন্ন জায়গাতে যে আপনার মাইনরিটি কমিউনিটিস, পার্টিকুলারলি হিন্দু কমিউনিটির থেকে যেসব জমি জমা দখল করা হয়েছিল সেগুলি রিভার্স করা হবে, মানে সেগুলি আর কি মানে উদ্ধার করে অরিজিনাল মালিকদেরকে ফিরিয়ে দেওয়া হবে। সো দিজ আর টু কমিটমেন্টস এনসিপির থেকে। ইন কন্ট্রাস্ট আমরা যদি বিএনপির দফাগুলিতে দেখি, বিএনপির দফা হচ্ছে ট্রায়াল অফ অল হিউম্যান রাইটস ভায়োলেশনস, রাইট? সো তারা স্পেসিফিক্যালি বলেনি যে পিলখানা বা শাপলা বা জুলাই ম্যাসাকার, তারা বলেছে যে ট্রায়াল অফ অল হিউম্যান রাইটস ভায়োলেশনস। অফকোর্স তারা যখন তাদের দফা দিয়েছে তখন তো জুলাই ম্যাসাকার হয়ইনি, সো দেয়ার ইজ দ্যাট। কিন্তু তারা পিলখানা বা শাপলা আলাদা করে বলেনি। Religious freedom and harmony, this is also something that BNP talks about. But again, NCP is more direct, that diversity, harmony এগুলি তো আছেই। তারপরে যেটা বললাম আর কি, যেরকম যে হিন্দু সম্পত্তি, হিন্দু জমি জমার ব্যাপারে দে মেড এ স্পেসিফিক কমিটমেন্টস। আচ্ছা, বিএনপি টক্স অ্যাবাউট ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন। ওকে, সো এগেইন কিপিং ইন মাইন্ড যে এটা জুলাই ম্যাসাকার, জুলাই গণহত্যার আগের কথা, কাজেই এখানে ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন কার সাথে রিকনসিলিয়েশন হবে, দ্যাটস এ কোয়েশ্চেন। এবং বিএনপির দফার থেকে আসলে ঠিক বোঝা যায় না যে মানে এটা কি আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশনের কথা হচ্ছে নাকি, মানে ঠিক ঠিক শিওর না আর কি। আম, আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে বিএনপির 22 নম্বর দফাটা হচ্ছে অ্যাকিউরেট লিস্ট অফ ফ্রিডম ফাইটার্স। ওকে, সো ইফ উই রিমেম্বার যে অরিজিনালি জুলাইয়ের আন্দোলন শুরু হয়েছিল কোটা আন্দোলন থেকে। কোটা আন্দোলন, কোটাটা ছিল মুক্তিযোদ্ধাদের ফ্যামিলির কোটা। অ্যান্ড মুক্তিযোদ্ধাদের যে লিস্টটা ছিল সেই লিস্টটা দেওয়া ওয়াজ অ্যাকিউজেশন দ্যাট যে এই লিস্টটা ওয়াজ হেভিলি পলিটিসাইজড। অনেকেই হয়তো যারা মুক্তিযোদ্ধা ছিলেন না কিন্তু আওয়ামী লীগের প্যাট্রোনেজ পাওয়ার জন্য তারা মানে মুক্তিযুদ্ধের লিস্টে ওইভাবে এমবেলিশ করা হয়েছে অ্যান্ড সো অন। সো ইয়া, দিস মানে দিস আর দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য টু পার্টিস। আপনাদের দুজনকে আমি দুটো প্রশ্ন করতে চাই, ফাহিম মাসুর এবং জ্যোতি রহমান। এক নম্বর হচ্ছে যে অ্যাকুরেট লিস্ট অফ ফ্রিডম ফাইটার্স, অফকোর্স আন্ডারস্ট্যান্ডেবল যে আওয়ামী লীগ এটাকে প্রচণ্ডভাবে আপনার পলিটিক্যালাইজ করেছে। আমরা জানি আপনার খুব সম্ভবত একজন শিশুকেও আপনার তারা মুক্তিযোদ্ধা বানিয়ে দিয়েছে, এরকম ঘটনা আমরা পেপারে পড়েছি। আহ, এবং এটার সাথে কোটা আন্দোলনের একটা কিন্তু আপনার প্রচণ্ড শক্তিশালী রেলেভেন্স, তাই তো, যে আপনার অ্যাবিউজ করা হচ্ছিল মুক্তিযোদ্ধা লিস্টটাকে। তো সেটা ওয়াজ গোয়িং এগেইনস্ট দ্য স্পিরিট অফ লিবারেশন। সো বাট অন দ্য সেম নোট, আমি অনেক সময় ভাবি মানে আর কত, এই বিষয়টা আর কত ড্র্যাগ হবে, এটা একটা ফুল স্টপ হওয়া উচিত। আমার মনে হয় যে when we say যে accurate list of freedom fighters should be there, but there should also be something like full stop। এটা নিয়ে আর আর আগানো যাবে না, দেশ এটা নিয়ে আর যুদ্ধ করবে না। এবং এই মুক্তিযুদ্ধের সময়কার আপনার বাস্তবতা এবং ডিভাইড অ্যান্ড রুল, এই জায়গাটা কি একটা ফুল স্টপ হবে না? এটা নিয়ে কি চলতেই থাকবে? তো আমি কোনো দিক নির্দেশনা পাচ্ছি না দুটা দলের ম্যানিফেস্টোতে। আপনাদের অভিমত জানতে চাইবো। আর যেটা আহ, আপনার গত এপিসোডে আমরা বলছিলাম যে এনসিপির যে 24টা ধারা, আমি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তারা কোন ভোটারদের সাথে কথা বলতে চাচ্ছে, যেটা বিএনপির 31 দফায় খুব স্পষ্ট না। কারণ দেখেন এনসিপি খুব ক্লিয়ারলি বলছে ডাইভার্সিটি, হারমোনি, ইনক্লুডিং রিভার্সিং হিন্দু ল্যান্ড গ্র্যাব। হ্যাঁ, সো হিন্দু মাইনরিটি ভোটার্সদেরকে আকৃষ্ট করার একটা খুব সুস্পষ্ট দিক নির্দেশনা এখানে দেখা যাচ্ছে। আহ, ফাহিম মাসুর, আপনার কি মনে হয় যে বিএনপি খুব স্পেসিফিকলি ভোটার্স টার্গেট করছে, নাকি একটা নিজস্ব একটা আইডেন্টিটি ক্রাইসিসকে সেটেল করার চেষ্টা করছে? আমার মনে হয় যে এই এই ফিলোসফিক্যাল জায়গাগুলিতে বিএনপি তো আসলে 2080 সাল থেকে একটি পার্টি। তো সেখানে আমার কাছে মনে হয় যে বিএনপি ইজ কোয়াইট ক্লিয়ার অন হোয়াট ইট স্ট্যান্ডস ফর। মানে বিএনপি নিজেকে এখনো আসলে একটি লিবারেল মানে পার্টি হিসাবেই মনে করে। অফকোর্স আমরা অনেকেই জানি যে বিভিন্ন পলিটিক্যাল ডাইমেনশনের জন্য তাকে হয়তো অনেক ক্ষেত্রে একটু রাইট
পার্সপেক্টিভে অ্যাকিউজ করা হয়। বাট সেই জায়গা থেকেও বিএনপি হয়তো একটু সরে আসতে চাচ্ছে, ওয়ান টু বি এ মাচ মোর সেন্ট্রিস্ট পার্টি। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে রিলিজিয়াস ফ্রিডম অ্যান্ড হারমোনি, যেটা নাম্বার 16-এ করেছে, মানে দ্যাট দ্যাট অ্যাকচুয়ালি গোজ উইথ কাইন্ড অফ হোয়াট বিএনপি স্ট্যান্ডস ফর। বাট আমি মানে এনকারেজ দ্যাট বিএনপি আসলে ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন বলেছে, বাট অলসো লাইক হোয়াট জ্যোতি মেনশন, দ্যাট যখন এটা হয়েছিল তখন তো আসলে জুলাই ম্যাসাকার হয়নি। তাহলে আসলে রিকনসিলিয়েশনটা আসলে মানে কি রেসপেক্টে? এটা কি আসলে 71 রেসপেক্টে, নাকি আসলে মানে এরপরে আরো যে এই ঘটনাগুলি ঘটেছে তার রেসপেক্টে? সেটা আমার কাছে আসলে ক্লিয়ার না। বাট আই অ্যাকচুয়ালি উড হ্যাভ অ্যাকচুয়ালি ওয়ান্টেড এনসিপির যে, মানে যেহেতু আমরা একটা অভ্যুত্থানের পরে দিয়ে গেছি, এবং এটা তো আসলে সত্যি কথা যে দেশের একটা বড় অংশের অংশ এখনো আসলে আহ, মানে পতিত স্বৈরাচারের সাথে বিভিন্নভাবে কানেক্টেড ছিল। এবং দে অলসো, মানে বিভিন্ন ইভেন সার্ভে তো আসছে যে এনিথিং ফ্রম 10 to 20% অফ দ্য পিপল হ্যাভ গট হাই লেভেল অফ লয়্যালটি টু দ্য ফরেন রেজিম। তো এই অংশ, এই যে এদেরকে তো আসলে আহ, মানে সোসাইটি থেকে আসলে একেবারে ডিসকানেক্ট করা যাবে না। তো আহ, সেই জায়গাটাতে আসলে এনসিপি কি ভাবছে, সেই জায়গাটা কিন্তু আসলে নেই। আই উড হ্যাভ অ্যাকচুয়ালি এক্সপেক্টেড দ্যাট। ইভেন আমার খেয়াল আছে যে এনসিপির যে বেসিক্যালি বা ছাত্রদের যে মানে ফিলোসফিক্যাল গুরু যেটা বলা হয় মাহফুজকে, মাহফুজ কিন্তু তার প্রথম দিকে অগাস্টে বোধহয় একটা আহ, মানে খুব ওয়েল মানে টকড অ্যাবাউট একটা স্পিচে বলেছিল যে আসলে এই আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে তো আসলে সবাইকে মানে কোথাও ফেলে দেওয়া যাবে না, তাদেরকে সামহাও আমাদের সোসাইটিতে ইন্টিগ্রেট করতে হবে। তো সেই জায়গাটা আসলে জন্যই আসলে একটা রিকনসিলেশন প্রসেস যাওয়া হয়, বিভিন্ন কান্ট্রিতে যাওয়া হয়। আমরা সাউথ আফ্রিকায় দেখেছি বা অন্যান্য কান্ট্রিতে, যে একটা ট্রানজাকশনাল জাস্টিসের প্রসেসের মধ্য দিয়ে, নো ওয়ান ইজ অ্যাকচুয়ালি ট্রাইং টু সে দ্যাট যে কোনো ধরনের অ্যামনিস্টি করা হবে। অফকোর্স দ্য কিলার্স মাস্ট বি ট্রাইড, বাট তারপরেও একটা বড় অংশ কে কিভাবে আসলে সোসাইটিকে নর্মালাইজ করা যায়। কারণ আসলে তো আমরা তো মানে কোটি কোটি মানুষকে তো আসলে ট্রায়াল প্রসেস যেতে যেতে পারি না। অফকোর্স যারা বড় বড় ক্রাইমে সরাসরি ডাইরেক্ট ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটিতে ছিল, তাদেরকে তো বিচার করতেই হবে। বাট আওয়ামী লীগের যে বড় একটা ফলোয়ার বেজ আছে, তাদেরকে কিভাবে আমার ইকোনমিক নেশন বিল্ডিং এ ইন্টিগ্রেট করা যাবে, সেটার কিন্তু কোনো রোড ম্যাপ বলি বা মানে একটা ফিলোসফিক্যাল জায়গা আমি আসলে এনসিপি দফার মধ্যে দেখিনি। আমি জানি না জ্যোতি, হ্যাভ ইউ অ্যাকচুয়ালি সিন এনিথিং অন দ্যাট? এনসিপি কি রিকনসিলিয়েশন থেকে সরে আসেনি? আহ, আমার তো মনে হয় এনসিপি রিকনসিলিয়েশন থেকে সরে এসেছে। জ্যোতির রহমান, আপনার কি অভিমত? সো টেকনিক্যালি তো মাহফুজ ইজ নট পার্ট অফ এনসিপি, কাজেই Right. কিন্তু এট দ্য সেম টাইম এভরিবডি ইটস ওয়েল আন্ডারস্টুড যেরকম যে মাহফুজ ইজ ডেফিনেটলি অ্যান ইন্টেলেকচুয়াল থট লিডার অফ দ্য আপরাইজিং। হুম। আহ, মানে মাস্টার মাইন্ড শব্দটা বোধহয় মাহফুজ নিজেও পছন্দ করে না, পাবলিকলি বলেছে অনেকবার। কিন্তু আম, ও উনি যে যে ভাষণটার কথা ফাহিম আপনি বললেন, সেখানে হি অ্যাকচুয়ালি মেড এ ভেরি স্ট্রং লিঙ্ক অ্যান্ড প্যারালেল উইথ জামাত। আই থিঙ্ক ইফ আই রিমেম্বার কারেক্টলি, মাহফুজ অ্যাকচুয়ালি সে বলছিল যে এরকম যে আপনারা জামাত প্রশ্ন ডিল করতে পারেন নাই 71-এ, অ্যান্ড সেইটার জন্যে দ্য নেশন ওয়াজ ডিভাইডেড, রিমেইনড ডিভাইডেড ফর এ লং টাইম। এখন আমরা যদি আওয়ামী লীগকেও ওই একই কাজ করতে যাই, তাহলে পরে তো এটা আবার ডিভাইডেড হয়ে যাবে। দ্যাটস হাউ হি ফ্রেজড ইট। অ্যাবসলিউটলি। হ্যাঁ। সো বেসিক্যালি ইন দ্যাট সেন্স যে মানে এনসিপ মানে মাহফুজের অ্যাটলিস্ট পাবলিকলি যে উনি যেটা বলছিল গত আগস্টে, দ্যাট হ্যাড এ ভেরি স্ট্রং রিকনসিলিয়েশন থিম। হ্যাঁ, রিকনসিলিয়েশন থিম উইথ রেসপেক্ট টু বোথ 1971 অ্যান্ড 2024, অ্যান্ড বাই ইমপ্লিকেশন যে অন্য সব কিছু নিয়েই, যেরকম যে ওকে আমাদের দেশে অনেকেই অনেক কিছু করছে যেটা ওয়েন্ট এগেনস্ট দ্য মেজরিটি ফিলিংস অ্যান্ড ভিউজ। অনেকেই অনেক ক্রাইম করছে, অনেক কিছুই খারাপ করছে। সো অবভিয়াসলি আমাদেরকে যারা আউটরাইট ক্রিমিনাল তাদেরকে তো আমাদের বিচার করতেই হবে, কিন্তু তার বাইরেও অনেকেই আছে যারা হয়তো, যাদেরকে হয়তো আমরা পছন্দ করতে নাও পারি, বাট উই হ্যাভ টু সামহাউ ব্রিং দেম টুগেদার অ্যান্ড রিকনসাইল অ্যান্ড সো অন। সো সেই জিনিসটা ওয়াজ ভেরি ক্লিয়ার ইন মাহফুজের স্পিচে, কিন্তু সেটা এখন এনসিপির অফিসিয়াল পজিশনে তো দেখা যাচ্ছে না।
অ্যাটলিস্ট বিএনপি বলছে যে ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন, উই ডোন্ট নো হোয়াট দ্যাট অ্যাকচুয়ালি মিনস, কিন্তু অ্যাটলিস্ট দেয়ার ইজ সাম মানে সাম অ্যাকনোলেজমেন্ট যে আসলে রিকনসিলিয়েশন দরকার। এনসিপির 24 দফাতে অ্যাটলিস্ট সেটা নেই। এবং মোর রিসেন্ট এনসিপির যেসব রেটোরিক সেগুলিতে তো আসলে আরো দেখা যাচ্ছে না। ইট সিমস যে এরকম যে দে আর মুভিং অ্যাওয়ে ফ্রম দ্যাট অ্যান্ড দে আর ফোকাসিং মোর অন মানে কনফ্রন্টেশন ইজ অ্যাকচুয়ালি মোর মানে তাদের তাদের লক্ষ্য বা তাদের মানে অ্যানাউন্স যেসব তারা যা যা কথাবার্তা বলছে সেগুলি ইজ মোর কনফ্রন্টেশনাল রাদার দেন রিকনসিলিয়েটরি। অন দ্যাট নোট, আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশের গত 54 বছরের রাজনৈতিক ধারা পুরোপুরি আপনার রাজপথ কেন্দ্রিক। এই যে আপনার 31 দফা এবং 24 দফায়, সেখানে কি কোথাও আপনার সেই ইন্ডিকেশন দেখা যাচ্ছে যে দলগুলো আপনার সংসদ ভিত্তিক একটা আহ, রাজনৈতিক ব্যবস্থার প্রতি আপনার আস্থাশীল, নাকি তারা আসলে এই কনফ্রন্টেশনাল রাজপথ ভিত্তিক রাজনীতিকে আঁকড়ে ধরে রাখতে চায়? ফাইন, আপনি মানে বলেন। হুম। মানে আমার কাছে মনে হয় ইট উইল অল ডিপেন্ড আফটার আফটার কাইন্ড অফ কিন্তু দ্য এখানে কোনো ইলেকশন। কিছু আছে, মানে এই 24 দফা 31 দফায় আমি আমি অন্তত সেটা দেখিনি, কারণ এনসিপি কাইন্ড অফ আপনার আমার কাছে যেভাবে আমি দেখেছি, আপনি একটু জ্যোতি রহমান, আপনি যদি পরবর্তীগুলো একটু স্কিম করেন, আপনি দেখবেন যে এনসিপি অর্থনীতি, শিক্ষা, আপনার সামাজিক ব্যবস্থা, আইন, বিচার ব্যবস্থা, প্রত্যেকটা বিষয় ধরে ধরে আপনার একটা আমার কাছে মনে হয়েছে যে একটা কাইন্ড অফ বেস লাইন দিতে চেয়েছে, যেটার উপরে ভিত্তি করে তারা আস্তে আস্তে করে তাদের রাজনৈতিক অবস্থানটাকে ক্লিয়ার করবে, বিল্ড করবে। রাইট? তো No, so I think Rubaiyat, so I think like I agree with both of you. ফাহিম যেটা বললেন যে it all will depend যে ইলেকশনের পরে কি হবে, দিস ইজ ট্রু। আর রুবায়াত আপনি যেটা বললেন দিস ইজ অলসো ট্রু, যে এনসিপি সবগুলো জিনিসগুলি ধরেই বলতে চাইছে, বিএনপিও তাই। কিন্তু আপনার প্রথম কোশ্চেন যেটা যেরকম যে স্পেসিফিক্যালি স্ট্রিট পলিটিক্স অ্যাভয়েড করে কনস্টিটিউশনাল পলিটিক্স নিয়ে দুইটা পার্টি কিছু বলেছে কিনা, আমি অ্যাকচুয়ালি কোয়াইট হোপফুল যে দুইটা পার্টি কিন্তু অ্যাকচুয়ালি বলেছে। সো ফর এক্সাম্পল বিএনপির একটা স্পেসিফিক কমিটমেন্ট হচ্ছে তাদের যে 9 নম্বর দফা যেটা, সেখানে তারা বলছে যে রিফর্মস টু পাবলিক ইনস্টিটিউশনস থ্রু লেজিসলেশন অ্যান্ড পার্লামেন্টারি ভেটিং ফর অ্যাপয়েন্টমেন্টস। ঠিক আছে? সো এই জিনিসটা যদি তারা যদি আসলে ইমপ্লিমেন্ট করে, তারা যদি ইলেকশনে জেতে এবং জেতার পরে তারা যদি এটা ইমপ্লিমেন্ট করে যে আহ, ইয়েগুলি পাবলিক ইনস্টিটিউশনগুলির জন্য যেসব লেজিসলেশন সেই লেজিসলেশনগুলি রিফর্ম করা হবে, অ্যান্ড গিভিং পার্লামেন্টারি ভেটিং। সো পার্লামেন্টারি ভেটিং মানে তো রিয়েলি অপোজিশনের একটা এখানে অপরচুনিটি আছে এই এই অ্যাপয়েন্টমেন্টগুলিতে ইনফ্লুয়েন্স করার জন্য। সো সেটা একটা, আই থিঙ্ক আই উড সে যে দ্যাট দ্যাট উড বি হিউজ পজিটিভ চেঞ্জ। এনসিপিরও কমিটমেন্ট আছে যে পাবলিক ফাইন্যান্সিং অফ পলিটিক্যাল পার্টিস অ্যান্ড আদার ইলেকটোরাল রিফর্মস। ওকে। সো মানে কনফ্রন্টেশনাল পলিটিক্সের একটা মেইন কারণ হচ্ছে যে এরকম যে পলিটিক্স পলিটিক্স করতে তো টাকা লাগে, যে কোনো কিছু করতেই টাকা লাগে। সো পলিটিক্স করতে যখন আপনার টাকাটা লাগবে এবং সেই টাকাটা যদি আমি কোনো ট্রান্সপ্যারেন্ট ওয়েতে না হয়, তাহলে পরে আই হ্যাভ টু লুক ফর অল্টারনেটিভ মিনস। ওই অল্টারনেটিভ মানে যেটা আমরা বলি যে চাঁদাবাজি বলি অথবা দখল বলি বা যাই বলি, দিজ আর অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইটস অল অ্যাবাউট হাউ ডু ইউ রান দ্য পার্টি। সো এই জিনিসটা যদি কোনোদিন এনসিপি ক্ষমতায় আসে বা বিরোধী দল থেকেও পুশ করে সিভিল সোসাইটির সাথে অ্যালাইড হয়ে স্টেক হোল্ডারদের নিয়ে যদি আহ, ইয়ে করতে পারে আর কি, আপনার ইলেকট্রাল রিফর্ম, জেনুইন ইলেকট্রাল রিফর্ম পুশ করতে পারে, সেটা তো আসলে আমার মনে হয় যে দেয়ার আর গ্লিমার অফ হোপ। আসলে এটা কতখানি প্র্যাকটিক্যালি হবে আগামী 1 বছরে 5 বছরে, দ্যাট ইজ এ ডিফারেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ, মানে দ্যাট ইজ এ লট অফ আমাদের স্টার্টিং পয়েন্ট চিন্তা করে সেভাবে ইয়ে করতে হবে, কিন্তু অ্যাটলিস্ট ইন টার্মস অফ কমিটমেন্ট বোথ পার্টিজ আই থিঙ্ক দের ইজ আই থিঙ্ক দ্যাট দের ইজ এ রেকগনিশন যে আউটসাইড স্ট্রিট পলিটিক্স ডিড নট সার্ভ আস ওয়েল, রাজপথের মারামারি ডাজ নট হেল্প এনিবডি। অ্যাটলিস্ট এই রেকগনিশনটা আমার মনে হয় যে দুই পার্টি দেখাচ্ছে। কতখানি সিনসিয়ার টাইম উইল টেল, আই গেস। আহ, আমি একটু নিরাশাবাদী এই ক্ষেত্রে আসলে, কারণ শিওর। আপনার
যেভাবে আপনার শাহবাগে বারবার গিয়ে আক্রমণ করা হচ্ছে এবং মানে শক্তির আপনার দেখানোর চেষ্টা করা হচ্ছে, আমি একটু আশাবাদী নই এখনো আসলে। কিন্তু বাট আই আই টেক ইউর পয়েন্ট যে দুটো দলই আপনার তাদের অ্যাটলিস্ট যে 24 দফা এবং 31 দফা সেখানে কিছু ক্লিয়ার এজেন্ডা রেখেছে কিভাবে তারা রাজপথের রাজনীতি থেকে সরে আসতে পারে। প্রাইম মাসুর, আপনি আপনার কোনো অভিমত এই ব্যাপারে? না, আমার কাছে মনে হয় যে স্ট্রিট পলিটিক্সটা আসলে বাংলাদেশের হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে তখনই বেশি আসলে ডিফাইনিং হয় যখন দেয়ার ইজ নো ন্যাচারাল অর নর্মাল কাইন্ড অফ হ্যান্ড ওভার অফ পাওয়ার মেকানিজম। সারা ওয়ার্ল্ডেই তো আসলে যেটা হয় যে প্রতি 5 বছর পর পর একটা ইলেকশন হয়। স্ট্রিট এজিটেশন সব কান্ট্রিতেই হয়, ইভেন আমাদের পার্শ্ববর্তী ভারতেও কিন্তু রেগুলার আমরা দেখি স্ট্রিট এজিটেশন, কিন্তু ওটা একটা লেভেল পর্যন্ত কিন্তু থাকে। কারণ জানে যে আসলে তারা স্ট্রিট এজিটেশন করে মেইনলি টু সেন্সিটাইজ পিপল অন এনি পার্টিকুলার ইস্যু, যেটা আসলে আলটিমেট টার্গেট থাকে ইলেকশন। সবাই কিন্তু আসলে ইলেকশন টার্গেট করেই করে। তো বাংলাদেশে আসলে সোফার যেটা হয়েছে আমরা গত আহ, মানে অলমোস্ট কাইন্ড অফ 20-25 বছর দেখেছি যে মেইন ইস্যুটাই আসলে হাউ টু হ্যাভ এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, যেখানে আসলে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকবে। তো আহ, সেটা আসলে যদি আমরা এই কনস্টিটিউশনাল রিফর্ম যেটা, ইভেন বিএনপি তো প্রথম থেকেই বলেছে যে তারা তত্ত্বাবধায়ক সরকারটাকে এটা এটা একটা দফা হিসাবেই তারা রেখেছে, যেমন তিন থার্ড দফাতেই তারা রেখেছে। এবং উই আর হোপফুল দ্যাট যেটা কনসেনসাস কমিশনে এইটার ব্যাপারে মোটামুটি সব রাজনৈতিক দলগুলোই একটা ঐক্যমত এসেছে। তো সেটা যদি এক ধরনের এক ধরনের স্ট্রাকচার দাঁড়ায়, পার্মানেন্ট স্ট্রাকচার দাঁড়ায়, আহ, আমি হোপফুল দ্যাট অ্যাটলিস্ট এডুকেশন হবে না তা না, কিন্তু এডুকেশনটা একটা লিমিটের মধ্যে থাকবে। কারণ অ্যাটলিস্ট 5 বছর পর তো পিপল উইল হ্যাভ এ অপশন টু কাইন্ড অফ ভোট আউট এনি কাইন্ড অফ পার্টি যারা আসলে রেসপন্স করছে না। তো ফ্রি ফেয়ার ইলেকশন সেন্ট্রিক আন্দোলন হয়, সেটা হয়েছে বারবার বারবার, সেটা আমি একমত। কিন্তু আপনার এটাও কি সত্য না যে আপনার প্রথাগতভাবে বিরোধী দল সবসময় আসলে চেয়েছে, সেটা যেই বিরোধী দলে এসেছে সেই চেয়েছে একটা রাজনৈতিক অস্থিরতা যদি তৈরি করা যায় তাহলে সরকারের পারফরমেন্সকে এফেক্ট করা যাবে, তাহলে আপনার ভবিষ্যতে সরকারে আসার সুযোগটা বাড়বে। আমাদের পারফরমেন্স অ্যাসেসমেন্টের ক্রাইটেরিয়াই তো আপনার কাইন্ড অফ হয়ে যাচ্ছে যে কতটা অস্থির দেশ। তো এখানে একটা ইন্টারেস্টিং বা আনফরচুনেট বা যেভাবেই হোক আর কি, সেটা হচ্ছে যে আম, আমাদের ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পোলিং সিস্টেম, আমাদের ইউনিটারি গভর্নমেন্ট, হাইলি সেন্ট্রালাইজড গভর্নমেন্ট, যে মানে লোকাল গভর্নমেন্টগুলির তো কোনোই পাওয়ার নেই। তারপরে আর্টিকেল 70, যেটা অবশ্য এখন রিফর্ম হচ্ছে। সো এগুলি হোয়াট দ্যাট বেসিক্যালি মেন্ট ইজ যেরকম আপনি যদি ইলেকশনে হারেন তাহলে পরে আপনার আসলে আর কিছু করার ছিল না। মানে 91 থেকে 2011 পর্যন্ত, মানে হাসিনা কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করার আগে পর্যন্ত তো 20 বছরে তো 4টা ইলেকশন হলো। যারা ইলেকশনে হেরে গেছে তাদের তো আসলে কোনো কিছু করার ছিল না, মানে এমন না যে মানে পার্লামেন্টে তো কোনো ফাংশনাল কিছু ছিল না। তো তখন আপনি এই ইলেকশনে হেরে গেলেন, এখন আপনি কি করবেন? মানে আন্দোলন করা ছাড়া তো আপনার আসলে রাজনীতিও নাই কিছু। মানে আমি যদি অপোজিশনকে বেনিফিট অফ দ্য ডাউট দিতে চাই, আই কুড আর্গিউ দ্যাট যে হোয়াট হোয়াট এলস কুড দে ডু। ওরা পার্লামেন্টে গিয়ে তো আসলে পার্লামেন্টে গিয়ে কি হবে, যে পার্লামেন্টে গিয়ে তো কথা বলারও কোনো জায়গা সেরকম ছিল না। সো ওই সেন্সে এখন যেগুলি রিফর্মস অ্যাগ্রিড হয়েছে, সো আর্টিকেল 70, তারপরে এগেইন আই গো ব্যাক টু দিস রিফর্ম টু পাবলিক ইনস্টিটিউশনস। তারপরে আরেকটা জিনিস অ্যাগ্রিমেন্ট হয়েছে যেটা এখানে এই দফাগুলিতে নাই, কিন্তু কনসেনসাস কমিশনে অ্যাগ্রিমেন্ট হয়েছে, যে লট অফ দ্য পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলিতে সেগুলির চেয়ার পজিশনগুলি বা মানে কমিটিগুলির হেড অপোজিশন থেকে নেওয়া হবে। তারপরে ডেপুটি স্পিকার অপোজিশন থেকে দেওয়া হবে। সো এগুলি যদি আসলে ইমপ্লিমেন্ট করা হয় তাহলে পরে অ্যাটলিস্ট অপোজিশনের একটা ভয়েস থাকতে পারে পার্লামেন্টে। আমি যদি পার্লামেন্টে গিয়ে কথা না বলতে পারি তাহলে পরে তো আমি রাজপথে যাবই। ট্রু। সেটা একটু বোধহয় চেঞ্জ হতে পারে। আই আই সি যে মানে দের ইজ দ্যাট অপরচুনিটি। এখন সেই অপরচুনিটিটা আগামী বিরোধী দল নিবে কিনা, দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন। ভেরি এক্স্যাক্টলি। গুড আমার পয়েন্ট। কাছে মনে হয় যে এই একটা কারণেই কিন্তু এই প্রধান কারণেই কিন্তু আমরা সিভিল সোসাইটির পক্ষ থেকে যেটা আপার হাউস, যেটা বিএনপি ইটসেলফ হ্যাজ গট দ্যাট ইন দ্য 35, মানে 31 দফার মধ্যে। তো
তো সেটা যদি পিআর পদ্ধতিতে হতো তখন কিন্তু দেখা যেত যে অপোজিশন হ্যাজ গট মাচ মোর কাইন্ড অফ কনস্ট্রাকটিভ রোল ইন দ্য পার্লামেন্ট। তখন হুম। দেখা যেত যে রাস্তায় মানে অ্যাজিটেশন না করে পার্লামেন্টে তারা অ্যাজিটেশন করতো, সো দ্যাটস ফাইন, তারা হইচই করতো কোনো বিল নিয়ে করতো। কিন্তু এটাতে যে একেবারে যে গভর্নমেন্ট ফল করার মতো সিচুয়েশন তো কখনো আপার হাউস করতে পারতো না। তো Right. আহ, সেই জায়গাটা আমার কাছে মনে হয় দ্যাট ইজ এ লস্ট অপরচুনিটি, বাট স্টিল আমার কাছে মনে হয় যেহেতু এই ব্যাপারে পিপল উইল স্টিল টক অ্যাবাউট আপার হাউস পেয়ার। আমরা দেখলাম যে ইভেন গতকালই একটা রিপোর্ট এসছে, 70% পিপল অ্যাকচুয়ালি ওয়ান্ট, সুজনের যে সার্ভেতে 70% পিপল অ্যাকচুয়ালি ওয়ান্ট আপার হাউস পেয়ার। তো আই এম হোপফুল দ্যাট এই জিনিসটা হয়তো পলিটিক্যাল পার্টিগুলো একটা পর্যায়ে কিছুটা হলেও পজিটিভলি কনসিডার করবে। ভেরি গুড। তাহলে এই পর্যায়ে আমরা একটা কনক্লুশনে আসতে পারছি আমার মনে হয় আজকের পর্বের আলোচনায়। সেটা হচ্ছে যে এনসিপি এবং বিএনপি দুটো দলেরই যে আপনার দফা, সেখান থেকে অন্তত আহ, রাজপথ ভিত্তিক অসহিষ্ণুতার আন্দোলন থেকে আপনার পার্লামেন্ট ভিত্তিক একটা আপনার সহিষ্ণু আপনার ব্যবস্থার প্রতি যাওয়ার একটা দিক নির্দেশনা দেখতে পাওয়া যাচ্ছে। এখন সেটা কতটুকু দলগুলো রেসপেক্ট করবে সেটা প্রশ্ন সাপেক্ষ, কিন্তু অ্যাটলিস্ট সেই দিকে যাওয়ার একটা দিক নির্দেশনা দুটো দলই দিচ্ছে। তো ওয়েল ডান অন দ্যাট টু বোথ দ্য পার্টিস। জি, জ্যোতি রহমান। Thank you. The other thing I would mention here is যেরকম যে পার্টিগুলিকে তাদের কমিটমেন্ট রক্ষা করার একটা, আমাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে এখানে, আমাদের অ্যাজ ইন নাগরিক সমাজ, সাধারণ। সাধারণ মানুষ, রাইট? যে উই নিড টু রিমাইন্ড দেম যে হ্যাঁ তোমরা কিন্তু বলছিলে যে তোমরা এটা করবা। যদি বিএনপি ইলেকশনে যেতে, উই নিড টু রিমাইন্ড দেম যে হ্যাং অন, আপনারা কিন্তু বলছিলেন যে এরকম যে আপনারা এই আইনগুলি এমনভাবে চেঞ্জ করবেন যাতে সেগুলি পার্লামেন্টারি ভেটিং করা যায়। যদি এনসিপি যেতে, উই হ্যাভ টু টেল দেম দ্যাট হ্যাং অন, তোমরা কিন্তু বলছিলে যে এরকম যে আপনারা ইয়ে করবেন, ইলেকট্রাল রিফর্ম করবেন যাতে কালো টাকা, চাঁদাবাজি এগুলি মানে ইলেকট্রাল পার্টি ফাইন্যান্সে রিফর্ম করার কথা। সো হোয়াই আরন্ট ইউ ডুইং ইট? অথবা যারা আপনি যদি অপোজিশনে থাকেন তাইলেও বলা যায় যে আপনারা তো বলছিলেন যে অপোজিশনে, মানে আপনারা বলছিলেন যে এরকম আপনারা পাওয়ারে গেলে এগুলি করবেন। ঠিক আছে, আপনারা অপোজিশনে থেকেই এগুলি রিমাইন্ড করেন। আপনারা বলেন যে এরকম যে কিভাবে এই আইনগুলি চেঞ্জ করা উচিত অ্যান্ড সো অন। সো উই শুড রিমাইন্ড দেম। অন দ্যাট নোট, রুবায়াত, ইজ ইট ওকে টু গো টু দ্য নেক্সট জ্যোতি স্লাইড রহমান, যে এখানে জুডিশিয়ারি একটা নিয়ে? বিষয়, বাট আমি জাস্ট পার্ক করে রাখছি। সেটা হচ্ছে যে আপনি আমাদের রেসপন্সিবিলিটির কথা বললেন, অর্থাৎ নাগরিক সমাজের রেসপন্সিবিলিটির কথা বললেন। মিডিয়ারও কিন্তু একটা স্ট্রং রেসপন্সিবিলিটি আছে। এটা অবশ্যই। নিয়ে আমরা একটা সময় কথা বলবো যে মিডিয়া আসলে কতটুকু আপনার রাইট ইস্যুগুলোকে পোর্ট্রে করছে, নাকি তারা নিজেরাও তাদের নিজেদের আপনার ভিউয়ারশিপের জন্য দে ওয়ান্ট টু ফিশ অন আপনার অল দ্য chaos অ্যান্ড কনফিউশন অ্যান্ড দ্য ফাইট অন দ্য স্ট্রিটস। এটা নিয়েও একটু আলোচনার বিষয় আছে ভবিষ্যতে। জি, কন্টিনিউ। অবশ্যই। অবশ্যই। ওকে। ইন দ্য মিন টাইম আমাদের নেক্সট স্লাইডটাতে হচ্ছে জুডিশিয়ারি। সো অন জুডিশিয়ারি, এনসিপি হ্যাজ আ লট অফ স্পেসিফিক জিনিস, কোনো ওভারআর্চিং কোনো থিম আমার চোখে পড়েনি, কিন্তু দে হ্যাভ আ লট অফ স্পেসিফিক থিংস দ্যাট দে ওয়ান্ট টু ডু। সো ফর এক্সাম্পল, দে টক অ্যাবাউট লিগাল ফ্রেমওয়ার্ক ফর সিভিল লায়াবিলিটি। হ্যাঁ, দে ওয়ান্ট টু টক অ্যাবাউট ডিজিটাইজেশন অফ কোর্ট রেকর্ডস অ্যান্ড সো অন। একটা পার্টিকুলার জিনিস আমার কাছে ইয়ে হয়েছে, সেটা হচ্ছে যে দে টক অ্যাবাউট ফ্রি লিগাল সার্ভিস ফর পুয়ার অ্যান্ড সো অন। হ্যাঁ, যে মানে এখানে থিমটা যদি আমি ধরতে চাই, থিমটা হয়তো ইট ওয়াজন্ট, মানে আমার আমার কাছে ইমিডিয়েটলি অবভিয়াস মনে হয়নি, কিন্তু যদি একটু চিন্তা করি তাহলে যেটা মনে হতে পারে সেটা হচ্ছে যে এরকম যে দে ওয়ান্ট টু টার্ন দ্য লিগাল সিস্টেম মোর অ্যাক্সেসিবল টু অর্ডিনারি সিটিজেন্স। গরিব মানুষের কাছে যাতে মানে লিগাল সিস্টেমটাকে ইয়ে করা যায়, অ্যাপ্রোচেবল করা যায়, এই টাইপের একটা থিম হয়তো তাদের 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 দফা থেকে, তাদের 4 নাম্বার দফা থেকে মনে হয়েছে। Whereas বিএনপির 10 নম্বর দফা, which is about judiciary, is very much a high level thing. সেটা হচ্ছে যে জাজদের যে অ্যাপয়েন্টমেন্ট করা হবে, সেটা করা হবে এমনভাবে থ্রু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অ্যান্ড আদার রিফর্মস, যাতে করে আর কি আপনার পলিটিসাইজড জুডিশিয়ারি না হয়। মানে আওয়ামী লীগের আমলে যেরকম যে জাজদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হতো, যে আর কি মানে আওয়ামী লীগের লোকেদেরকেই ইয়ে করা হতো। আই থিঙ্ক কোনো একজন বিচারপতি নিজেকে বলছিলেন যে এরকম যে তারা শপথবদ্ধ রাজনীতিবিদ অর সামথিং সামথিং রিডিকুলাস লাইক দ্যাট আর কি, যে মানে মানে জাজ মানে যারা আর কি
মানে বিচারপতি তারাও রাজনীতিবিদ, এরকম কিছু একটা আওয়ামী লীগের আমলে হয়ে গেছিল। তো বিএনপির লক্ষ্যটা হচ্ছে ছিল 10 দফাটা পরে আমার যেটা মনে হয়েছে যে দে আর ফোকাসড অন হায়ার লেভেল জুডিশিয়াল রিফর্ম, যাতে করে আর কি ওই পার্টিসান জাজদেরকে সরিয়ে দিয়ে নিউট্রাল জাজ ইয়ে করা যায়। হোয়ার এনসিপির অ্যাপ্রোচটা হচ্ছে লট মোর বটম আপ, যে পুরো লিগাল সিস্টেমটা বা লিগাল জুডিশিয়াল সিস্টেমটা কিভাবে সাধারণ মানুষের কাছে মোর অ্যাক্সেসিবল করা যায়। সো আই থট দ্যাট দিস ওয়াজ এ কোয়াইট, মানে এমন না যে এরকম যে একটা ভালো একটা খারাপ বা এরকম কিছু, দিজ আর বোথ ইম্পর্ট্যান্ট, বাট আই ওয়াজ কোয়াইট স্ট্রাক বাই দ্য ভেরি ডিফারেন্ট মানে ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ টু দ্য হোল থিং। অ্যাবসলিউটলি, আই থিঙ্ক দিস ইজ আ ব্রিলিয়েন্ট পয়েন্ট। আমরা এই পর্যায়ে আসলে একটু দেখতে পাচ্ছি যে বিএনপিটা একটু ম্যাক্রো আর এনসিপিটা একটু মাইক্রো একটা ইয়ে আছে আপনার এখানে। এবং মানে গণমানুষের যে দৈনন্দিন যে সমস্যাগুলো, সেগুলো মোকাবেলার একটা দিক নির্দেশনা হয়তো এনসিপির ইয়েটাতে বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। ফাহিম মাসুর, আপনার কি অভিমত এই ব্যাপারে? I agree. মানে এনসিপিটা ইজ মাচ মোর এ কাইন্ড অফ সিটিজেন সার্ভিস সেন্ট্রিক, দ্যাট ইজ ওকে। বাট বিএনপিটা যেই জায়গাটাতে আসলে আমি কনসেনসাস কমিশনের মধ্যেও দেখেছি যে একটা ঐক্যমত আছে, হচ্ছে মানে যেই জায়গাগুলিতে ঐক্যমত বেশি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেটা কিন্তু ওয়ান অফ দেম ইজ বেসিক্যালি জুডিশিয়ারি। বাট আমার কাছে কেন জানি মানে আই মাইট বি লিটল বিট সিনিক্যাল অন দিস থিং, যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে জাজ নিয়োগ হলেই যে সেটা আসলে সেই জাজরা ইন্ডিপেন্ডেন্ট কাজ করবে, আহ, মানে ব্যাপারটা আমার কাছে একটু ইউটোপিয়ান মনে হয় অনেক ক্ষেত্রেই। কেননা আসলে মানে সত্যি কথা বলতে আমাদের এক্সিকিউটিভের এত পাওয়ার, মানে আসলে সেই পাওয়ারগুলোর এক্সারসাইজ মানে আসলে সে ফর এক্সাম্পল আমরা জানি যে চিফ জাস্টিস আগের সরকারের সময় হি ওয়াজ বেসিক্যালি ফোর্স টু ফ্লি দ্য কান্ট্রি। তো সেটা তো মানে ডিসপাইট বিং ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড বাই দ্য রেজিম, তো সেটা কিন্তু রেজিম করেছে তার সাথে মানে কোয়ার্সিভ মেজার করেই, লাইক তাদের ইন্টেলিজেন্স এজেন্সিকে ব্যবহার করেই কিন্তু তাকে আহ, মানে দেশ ছাড়া হতে হয়েছে। তো সেটাও থাকবেই মানে এখন সেই জায়গাগুলিতে যে স্টেটের পাওয়ার স্ট্রাকচার যদি আমরা চেঞ্জ না করি, তাহলে যতই আমরা অ্যাপয়েন্টমেন্টটা ভালো করি, তারপরেও কি আমরা খুব নিশ্চিতভাবে বলতে পারি যে জুডিশিয়ারি আসলে আহ, অনেক ক্ষেত্রেই ইন্ডিপেন্ডেন্ট থাকবে? তো সেটা আসলে আমার কাছে ক্লিয়ার না। হ্যাঁ, একটা যেটা আরেকটা বলা হয়েছে যে জুডিশিয়ারিদের জন্য আলাদা সেক্রেটারিয়েট থাকবে, হয়তো গভর্নমেন্টের ফাইন্যান্স মিনিস্ট্রি রোল হবে সেটার জন্য আলাদা বাজেট অ্যালোকেট করা, কিন্তু চিফ জাস্টিস এবং আদাররাই আসলে এই বাজেট অ্যালোকেশন করবে, তাদের ইন্টারনাল হয়তো বাজেট থাকবে। কিন্তু আমার কাছে মনে হয় যে স্টেট অলসো উইল হ্যাভ অ্যাকচুয়ালি উইল স্টিল হ্যাভ লট অফ আদার টুলস, যেটা দিয়ে আসলে আহ, মানে হ্যান্ড টুইস্টিং করতে পারে জুডিশিয়াল মেম্বারদের। তো আমি জানি না মানে হোয়াট জ্যোতি অর ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। মানে আমি আসলে মানে অন্য অ্যাডমিনিস্ট্রেশনের বা স্টেটের পাওয়ার স্ট্রাকচার বা স্টেটের কালচার যদি চেঞ্জ না হয় অ্যাবাউট কাইন্ড অফ লট অফ আদার থিংস, I'm not that much, I can't be that much hopeful on a kind of very independent judiciary. So on that, Fahim, the other thing to think about is যে এরকম যে আপনি কালচারের কথাটা বললেন, আই থিঙ্ক যে কালচার ইজ অ্যাকচুয়ালি ইভেন মোর ইম্পর্টেন্ট দেন জাস্ট দ্য পাওয়ার স্ট্রাকচার। মানে আমরা যদি স্টেটের ফর্মাল পাওয়ারও চেঞ্জ করি, যে বলা হলো যে এরকম যে মানে ওই ইন্টেলিজেন্স অ্যাপারেটাস অ্যান্ড ইয়েটি আর কি, এগুলিও হয়তো আমরা আইন আইন করলাম যে ওগুলি ওগুলিতেও ওভারসাইট হবে, হ্যান ত্যান এগুলি আর কি, ঠিক আছে। কিন্তু কথার কথা আর কি, যে কথার কথা যে আহ, যিনি প্রাইম মিনিস্টার হলেন, হ্যাঁ, লেটস সে যে এরকম যে এনসিপি উইন্স দ্য গভর্নমেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার হলেন এমন একজন কেউ, আহ, মানে ওনারও ওরকম আর কি আপনার হাসিনা মার্কা বা শেখ মুজিব মার্কা, মানে আমি হয়ে গেছি এখন আমি যা বলবো সেটাই আইন, এরকম একটা তাদের ইয়ে হলো আর কি, মানে কালচারটা এরকম হলো, ঠিক আছে। সো কোনো জাজ যদি কোনো গভর্নমেন্ট মানে সিটিং গভর্নমেন্টের এগেনস্টে ইনকামবেন্টের এগেনস্টে কোনো রুলিং দেয়, এবং সেইটার জন্য যদি আমি এখন বলি যে এরকম যে আমি এই এই জাজের এটা মানি না, এবং এই 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 জাজ মানে ফ্যাসিবাদের দালাল, কাজেই তাকে ধরার জন্য আমি এখন একটা একটা মানে
মব স্ল্যাশ প্রেশার গ্রুপ করে 10,000 লোক পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে বললাম যে এরকম যে, হ্যাঁ, ওই ওই টাইপের কোয়ার্সিভ কন্ট্রোল কিন্তু, সো ইটস ইটস এ কালচারাল জিনিস, রাইট? সো যদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলই করি, ডিজিটাইজেশনই করি, বা লিগাল ফ্রেমওয়ার্ক ফর যাই করি, অল অফ দিস থিংস, যদি পলিটিক্যাল কালচারটা চেঞ্জ না হয়, যে আই এম নট গোয়িং টু ইন্টারফেয়ার ইন জুডিশিয়ারি, যা যা আমার এগেনস্টে বললে পরেও আই এম নট গোয়িং টু ইন্টারফেয়ার ইন জুডিশিয়ারি, ওই কালচারাল চেঞ্জটা তো আসলে আপনার আইন করে হবে না, এটা তো আসলে পলিটিক্যাল পার্টিজ উইল হ্যাভ টু সে এরকম যে নো, দিস ইজ নট সামথিং উই আর গোয়িং টু ডু। No, that is true. That is true. At the same time, if we also see the Pakistan case, পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু দেখা যায় জুডিশিয়ারি অনেক ক্ষেত্রে কনফ্রন্টেশনালও হয়ে যায়। মানে মানে যারা লাইক মানে লেজিসলেটিভের সাথে বা সরাসরি গভর্নমেন্টের সাথে। তো হ্যাঁ, অফকোর্স পাকিস্তান ইজ এ ডিফারেন্ট গেম অল টুগেদার, কারণ ওখানে অনেক সময় দেখা যায় যে আর্মিও অনেক সময় জুডিশিয়ারির সাথে সম্পর্কটা এরকম থাকে যে মানে জুডিশিয়ারিকে অনেক সময় ইউজ করে টু মানে মুভ এগেনস্ট দ্য গভর্নমেন্ট, ইনকামেন্ট গভর্নমেন্ট। বাট আমার কাছে আসলে ইভেন যদি আমরা ইন্ডিয়ার কথাও চিন্তা করি, ইন্ডিয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা রিসেন্টলি দেখেছি যে জুডিশিয়ারি যথেষ্ট ওখানে মানে এম্পাওয়ার্ড, বাট অনেক ক্ষেত্রেই কিন্তু কিছু কিছু জায়গায় মানে পলিটিক্যাল গভর্নমেন্ট হ্যাজ সাম রোল ইন কাইন্ড অফ ইনফ্লুয়েন্সিং দেম। সো আই ডোন্ট হ্যাভ এনি আনসার যে এটা আসলে সলিউশনটা কি। বাট আমরা যদি এটাকে আবার একটা মানে জাস্ট জুডিশিয়াল সুপ্রিম কাউন্সিল হলেই এটা একটা প্রেশিয়া টাইপের হয়ে থাকে, মানে একটা মানে সেটা বোধহয় এক্সপেকটেশনটাও লিটল বিট কাইন্ড অফ টু মাচ আর কি, হ্যাঁ। মানে নো নো, এগ্রি, টোটালি এগ্রি। কালচারাল মানে কালচারাল চেঞ্জ লাগবে, এটা আসলে প্রত্যেকটা ধারা এখানে যেগুলো আমরা দেখছি দফা প্রত্যেকটাতেই এটা ইমপ্লিসিট, শুধুমাত্র জুডিশিয়াল রিফর্মের ক্ষেত্রে না। আমরা যতই রিফর্ম করি না কেন, আমাদের সংস্কৃতি যদি পরিবর্তন না হয় মৌলিকভাবে, তাহলে এগুলো আসলে কোনোটা এফেক্টিভ হবে না। আমরা আহ, আহ, ধরে নিচ্ছি আর কি স্যাটিরাস পেরিবাস কন্ডিশন এখানে, যে আপনার সংস্কৃতি এবং ইচ্ছা সবকিছু বর্তমান, তাহলে কি হতে পারে? ট্রু। এছাড়া তো আসলে এগিয়ে যাওয়া সম্ভব না। জি, জ্যোতি রহমান। জি। অ্যান্ড অন দ্যাট নোট ইজ দি ইভেন জুডিশিয়ারি থেকেও বিগার প্রবলেম বা বিগার, আপনি বলতে পারেন আর কি, যে ব্যুরোক্রেসি অ্যান্ড করাপশন, দ্যাট ইজ True. দ্য নেক্সট নেক্সট ইয়ার আর কি, যেখানে বিএনপির দুইটা দফা আছে, 11 আর 13। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন, আর আরেকটা হচ্ছে অ্যান্টি করাপশন কমিশন এবং অম্বুডসম্যান, মানে নাইপাল, এই দুটোর অফিস রিফর্ম করা। হোয়ারাজ এনসিপির বিগ আইডিয়া হচ্ছে হুইসল ব্লোয়ার প্রোটেকশন অ্যাক্ট, তাদের 4 নম্বর দফায়, যেখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এই ধরনের একটা আইন নাকি বাংলাদেশে অলরেডি আছে। সো এগেইন এখানে মানে ইয়েটা হচ্ছে আর কি, যে আমরা আগে জুডিশিয়ারি দিয়ে যেগুলি বললাম সেই একই জিনিস এখানেও হতে পারে আর কি, যে আপনি আহ, মানে আইন আইন চেঞ্জ করে কতখানি চেঞ্জ করা যাবে, কালচার কতখানি লাগবে, অথবা মানে ফান্ডামেন্টাল পলিটিক্যাল লিডারশিপ কতখানি ইয়ে হতে হবে, দিজ আর অল কোয়েশ্চেন্স। তো এইখানে গত পর্বে আমরা এটাও বলছিলাম যে এই হুইসেল ব্লোয়ার প্রোটেকশন অ্যাক্ট, এটা আবার একটা উদাহরণ যে যেখানে এনসিপি কিছুটা স্পেসিফিক, বিকজ একটা প্রশ্ন আসছিল যে স্পেসিফিক না, যে আপনার এনসিপির ধারাগুলোর মধ্যে যে দফাগুলোর মধ্যে যে কি করতে চাই। আহ, তো এখন আসলে এটা ভিশন মিশনের মতো একটা ব্যাপার আর কি। আম, তো এইটা তখন আপনি এটাও বলছিলেন যে এটা অলরেডি এক্সিস্ট করে, তাহলে সেই ক্ষেত্রে আসলে এনসিপি মোটামুটি ভাবে এটাই বলছে যে সেটাকে তারা অ্যাকশনে নিয়ে যাবে। এবং দুর্নীতি দমন কমিশন এবং অম্বাসম্যান, এই বিষয়গুলো নিয়ে যদি বলি, এইগুলো কি আহ, আওয়ামী লীগের আপনার শাসনামলেও কি এই ব্যাপারগুলো আহ, আসেনি? আমার তো যতটুকু মনে পড়ে এগুলো এসেছিল, অম্বাসম্যানের বিষয়টা নিয়ে যথেষ্ট কাজ হয়েছে, অম্বাসম্যান ছিল, কিন্তু সেটা আসলে ফাংশনাল হয়নি। দ্যাট ইজ ট্রু। অ্যান্ড ফাংশনাল হয়নি তার কারণ হচ্ছে যে তখন সে সরকার করতে চায়নি। মানে একটা আইন আছে খুব সুন্দর, কিন্তু আমি যদি আইনটা ইউজ না করতে চাই অ্যাজ অ্যাজ দ্য এক্সিকিউটিভ, অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার, তাহলে তো আর হলো না, তাই না? ভবিষ্যতে হবে সেটা গ্যারান্টি কোথায়? দ্যাট ইজ এ গুড কোয়েশ্চেন। অ্যান্ড এখানে অলসো দি আদার থিং আই উড লাইক টু নোট, মানে ফাহিম গতবার যেটা বলেছিলেন সেটা আই উড লাইক টু জাস্ট একো আর কি, যে দিস ইজ প্রবলি ওয়ান অফ দোজ থিংস ওয়ার মেবি এনসিপি কুড হ্যাভ বিন মোর ডিসরাপটিভ, কুড হ্যাভ বিন মোর বোল্ড, যে
সো আই এগেইন জাস্ট গোয়িং ব্যাক টু দ্য জুডিশিয়ারি পয়েন্ট, যেখানে আর কি যে এনসিপি অনেকগুলি মাইক্রো কথা বলেছে, যেটা আসলে ইফ আই রিড বিটুইন দ্য লাইনস অর ট্রাইং টু পুট দেম টুগেদার, সেখানে একটা থিম হচ্ছে যে মানে ওই সিটিজেন সেন্ট্রিক সার্ভিস ওরিয়েন্টেড জুডিশিয়ারি, এটা তারা চিন্তা করতে পারতেছে। আই লাইক দ্যাট। সো ওই একইভাবে যদি আমি ব্যুরোক্রেসিটা চিন্তা করি, মানে আমি জুডিশিয়ারি দিয়ে যেভাবে করলাম, এই জিনিসটা কিন্তু ব্যুরোক্রেসির ক্ষেত্রে আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার কথা। যে আমরা মানে ব্যুরোক্রেসি তো এট দি এন্ড অফ দ্য ডে পাবলিক সার্ভিস, মানে কথাটাই তো হচ্ছে পাবলিক সার্ভিস, তাই না? মানে ইয়েটা আর কি আপনার পাবলিককে সার্ভিস দেওয়া, দ্যাটস হোয়াট ইটস কল্ড, পাবলিক সার্ভিস। সো আই ওয়াজ মানে এটা এনসিপি, ইট সিমস লাইক এ লস্ট অপরচুনিটি আর কি। এটা এই জিনিসটা নিয়ে আরেকটু বেশি ফোকাস হয়তো করতে পারতো। ওয়ারাস ও বিএনপিটা মানে ইয়ে আর কি, যেরকম যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন, সো সেই কমিশনটা মানে কি করবে, মানে ইট সিমস লাইক যে আমরা অ্যাগেইন আই ডোন্ট নো যে মানে এটা বিএনপির ইকুইভ্যালেন্ট অফ সেকেন্ড রিপাবলিক আর কি, যেরকম যে আমরা একটা অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম করার জন্য একটা কমিশন করব, দ্যাট সিমস লাইক ম্যাসিভ জিনিস, যেটা আসলে আমি ঠিক শিওর না যে। তাদের হাতে কতটুকু ক্ষমতা দেওয়া হবে সেটাও তো একটা বড় প্রশ্ন। কে এক্স্যাক্টলি। রিফর্ম করবে, এটার মেম্বার কে হবে? আচ্ছা, এখানে আমার যদি কমেন্ট করি, আমার কাছে মনে হয় যে যেটা জ্যোতি বললো যে এটা আমার একটা স্ট্রং একটা অপিনিয়নের জায়গা, এই জায়গাটাতে পার্টিকুলারলি এনসিপির কাছ থেকে মাই এক্সপেকটেশন ওয়াজ মাচ হায়ার। যে আসলে তারা যেই জায়গাটাতে, মানে অফকোর্স হুইসেল ব্লোয়ার ব্লোয়ার প্রোটেকশন অ্যাক্ট, দিস ইজ এ গুড থিং, তারা ব্যাপারটা যদি থেকেও থাকে, তারা যে আবার নতুন করে আনছে, দ্যাট ইজ গুড। যদি আসলে এটার কতটুকু ব্যবহার হবে, আই এম ডাউটফুল। বাট এই যে মেইন ইস্যুটা আসলে হচ্ছে যে আমরা যেটাকে বলছি জনবান্ধব প্রশাসন, তাই না? ব্যুরোক্রেসি তো হচ্ছে প্রশাসন, কিন্তু তার আগে আসলে অ্যাডজেক্টিভটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে যেহেতু সিটিজেন অফ দ্য কান্ট্রি অ্যাকচুয়ালি পে ট্যাক্স টু অ্যাকচুয়ালি সাস্টেইন দেম, অতএব সেখানে আসলে তারা যে মানে বেসিক্যালি দে আর সার্ভেন্ট অফ দ্য কাইন্ড অফ সিটিজেন, দে আর নট সার্ভেন্ট অফ দ্য গভর্নমেন্ট ইন পাওয়ার। তো সেটা 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 যে সিটিজেনের সাথে যে সম্পর্ক ব্যুরোক্রেটদের, সেটা কিন্তু একটা ফিলোসফিক্যাল জায়গা থেকে কেউ না, নাইদার বিএনপি নর এনসিপি হ্যাজ অ্যাকচুয়ালি টাচড অন দ্যাট। এবং এটা আসলে আমরা জানি যে এটার একটা লিগেসি আছে, যে যেমন সেদিন একটা সেমিনারে শুনছিলাম যে ডিসি যেটাকে বলা হয়, এটা তো মানে ডিস্ট্রিক্ট কালেক্টর, কারণ এই কনসেপ্টটাই কিন্তু আসছে আসলে ব্রিটিশদের থেকে। যে ব্রিটিশ মানে তখন তো ব্রিটিশরা আহ, রাজা ছিল, মানে রাজত্ব করতো, তারা বেসিক্যালি এই ব্যুরোক্রেটদের মেইন রোলই ছিল টু কালেক্ট মানে ট্যাক্স ফ্রম দ্য পিপল। তো ওই ওই স্ট্রাকচার থেকে কিন্তু আসলে চেঞ্জ হয়নি। মানে কখনো কিন্তু আমরা মানে এই একেবারে ব্যুরোক্রেট ইজ টু অ্যাকচুয়ালি সার্ভ দ্য পিপল, ওই জায়গাটাতে আমরা কিন্তু এখনো আসলে ইভেন আফটার ব্রিটিশ লেফট অলমোস্ট 80 ইয়ার্স এগো, আমরা কিন্তু ওই জায়গাতে এখনো এখনো শিফট করতে পারিনি। তো এই জায়গাটা আমার কাছে মনে হয়েছিল যে অ্যাটলিস্ট এনসিপি বিইং এ ইয়াং পার্টি উইদাউট এনি লেগেসি, এবং তারা কিন্তু রেটরিক্সে বলে, তারা কিন্তু আমরা দেখেছি ইভেন তারা সচিবালয় ঘেরাও করেছে, বা বিভিন্ন সময়ে তারা বলেছে যে আসলে মানে ব্যুরোক্রেসি যদি মানে সিটিজেনদের থেকে মানে অ্যান্টি হয়ে যায়, তখন দে ক্যান অ্যাকচুয়ালি ওভারথ্রো দেম। তো এরকম কথা কিন্তু স্লোগানেই আমরা পর্যন্ত দেখেছি, কিন্তু তাদের একটা অপরচুনিটি ছিল এই জিনিসগুলোকে এই তাদের ফিলোসফিক্যাল ডকুমেন্টের মধ্যে, ইশতেহারের মধ্যে আসলে নিয়ে আসা। তো সেই জন্য আই অলসো এগ্রি উইথ জ্যোতি দ্যাট ইট ইজ এ লস্ট অপরচুনিটি অ্যাটলিস্ট ফর এনসিপি। লস্ট অপরচুনিটি বললে এনসিপি একটু মন খারাপ করবে, কারণ হচ্ছে ওরা বলছে যে এটা একটা লিভিং ডকুমেন্ট, এটা ওদের ফার্স্ট ড্রাফট, না, এবং কিন্তু ওরা ফিলোসফি, এই বিভিন্নভাবে এটা তো আপনাদের একটা কাছে ফিলোসফিক্যাল শুনছে। জায়গা, এটা তো একটা ফিলোসফিক্যাল জায়গা যে হ্যাঁ, ওরা রাষ্ট্রের শুনছে তো। সাথে রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক। তো সেই জায়গাটা তো তাদেরকে ক্লিয়ার করতে হবে, বা তারা কি চায়, না, আমি তাই না? একটু ওদের ওদের হয়ে একটু অ্যাডভোকেসি করে দিলাম আর কি, যে ওরা ওরা বলছে ওরা শুনছে। তো আমরা একটু ওদেরকে বেনিফিট অফ ডাউট দেই যে ওরা শুনছে, কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে কি, আপনাদের এই আলোচনায় আপনাদের দুইজনকে শুনতে শুনতে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে গ্যারান্টি কই, কে আপনার নিশ্চিত করবে যে এই সাংস্কৃতিক পরিবর্তনটা হবে? আমার কাছে মনে হয় যে আপনার গত 1 বছরে আপনার অন্তত একটা মৌলিক পরিবর্তন যেটা বাংলাদেশে হচ্ছে, এবং এটা কন্টিনিউ করবে আই বিলিভ, সেটা হচ্ছে যে আনলাইক এনি আদার টাইম আপনার সিভিল সোসাইটি, নাগরিক সমাজের যে আপনার অংশগ্রহণ
আপনার সেটা অভূতপূর্ব একটা অবস্থায় আছে এখন, এবং সেটা যথেষ্টই ইম্পার্শাল একটা অবস্থায় আছে। আমি ব্যক্তিগতভাবে এরকম দেখিনি। হ্যাঁ, এবং এবং নাগরিক সমাজের সাথে দলগুলোর যে একটা নিবিড় সম্পর্ক, সেটাও কিন্তু বেশ ভিন্ন, আমাদের আগের মতো না। এবং সেখানে যথেষ্টই আলোচনা হচ্ছে, আপনার যৌথ উদ্যোগে কাজ হচ্ছে। তো আমার মনে হয় যে আম, আমি আশাবাদী যদি একটু আগে বলছিলাম যে আমি নিরাশাবাদী, বাট আমি এই দিক থেকে আবার আমার কাছে মনে হয় যে এই যে আলোচনাগুলো যেগুলো হচ্ছে, আমরা যেগুলো আলোচনা করছি, এগুলো গুণগত কিছু পরিবর্তন আনবে। এবং এই যে ব্যাপারটা যে দেখেন, বিএনপির 31 দফা, এনসিপি 24 দফা, দুটোকে দাঁড়ি পাল্লায় রেখে আলোচনা হচ্ছে, হ্যাঁ, সেটাও কিন্তু আপনার একটা গুণগত পরিবর্তন। আগে এই বিষয়গুলো নিয়ে দলগুলো একটা ম্যানিফেস্টো দিত, কেউ কোনো আলোচনা করতো না, এটার কোনো এটাকে কেউ দেখতো না পেছন ফিরে। কিন্তু আমরা এটা দেখছি এই কারণে যে আমরা আমরা চাই দলগুলো এগুলোকে আপনার ধারণ করে এগুলোকে প্রায়োগিক জায়গায় নিয়ে যাক। আমরা সেটা চাই এবং সেই জায়গায় তাদেরকে আমরা সমর্থন করতে চাই। আমরা আজকের আলোচনায় প্রায় শেষ পর্যায়ে, তো আমি আপনাদের দুজনের অনুমতি নিয়ে আমি জাস্ট একটু র্যাপ আপ করতে চাই। তো আমরা আজকে আসলে কয়েকটা বিষয় যেটা শুনেছি খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে আমরা দেখছি যে এনসিপিটা অনেকটা মাইক্রো, বিএনপিটা অনেক ম্যাক্রো। একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা জ্যোতি রহমান আনলেন, যে বিএনপির অনেকগুলো বিষয় অলরেডি ইমপ্লিমেন্টেড হয়ে গিয়েছে, তো তাহলে হোয়াটস নেক্সট? তো আমরা একটা আসলে বিএনপি থেকে একটা দ্বিতীয় ভার্সন এক্সপেক্ট করছি, যেখানে 31 দফা হয়তো 17 দফা বা 19 দফায় নেমে আসতে পারে, যে প্রায়োরিটি গুলো আপনার। এবং অতি অবশ্যই এটা নির্বাচনী ইশতেহার নয়, এটা হচ্ছে দল হিসেবে তাদের অবস্থান কি। আমরা এনসিপির ক্ষেত্রে আমরা একটা বিষয় সামনে তুলে নিয়ে আসছি, যে আমরা মনে করছি এনসিপি বিং এ নিউ পার্টি উইদাউট এনি লেগেসি, তাদের হয়তো আরো আপনার অ্যাডভেঞ্চারাস হওয়ার জায়গা আছে, আরো আপনার স্পেসিফিক হওয়ার জায়গা আছে। তো আমরা বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব। আগামী পর্বে আমরা এর সমাপ্তি টানবো, এবং হয়তো আগামী পর্বে আমাদের সাথে আরো কয়েকজন যোগ দিবেন, কারণ আমরা দলগুলোর অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে তাদের দিক নির্দেশনাটা কি সেটা নিয়ে আলোচনা করব। তো আমাদেরকে শুনতে থাকুন দফা নিয়ে রফা। সবাইকে ধন্যবাদ। 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 আসসালামু আলাইকুম।